নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৪৮। শুনতে থাকুন। আমি পদ্মজা। দরজায় ঠক ঠক শব্দ শুনে পদ্মজা দ্রুত চিঠি দুটো ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। আঁচলের সাহায্যে চোখের পানি মুছে সে উঁচু কণ্ঠে বলল, বলো বুবু। দরজার ওপাশ থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে এলো, মাহবুব মাস্টার আইছে। পদ্মজা উত্তর দিল, নাস্তা তৈরি করো, আমি আসছি। তারপর সে ঘরে ঢুকে আয়নায় দেখে নিল, চোখ দেখে বোঝা যাচ্ছে কিনা সে যে কেঁদেছে। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে ঢেকে নিল মাথা। মাহবুব মাস্টার বসে আছেন। বয়স প্রায় ৫৬ বছর। তিনি কঠোর রাগী প্রকৃতির অঙ্কের শিক্ষক। তার সামনে বসে আছে ৩টি ছেলে মেয়ে, যাদের পড়ানোর জন্যই পদ্মজা তাকে ডেকে পাঠিয়েছে। মাহবুব মাস্টার প্রথমে ১২ বছরের ছেলেটিকে প্রশ্ন করলেন, এই, তোমার নামটা কি? ছেলেটি বলল, আমার নাম নুহাস হাওলাদার। আর ওর নাম? মাহবুব মাস্টার তাকে থামিয়ে দিলেন। তিনি কঠোর সুরে বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটা বলতে বলিনি। এই কাটা থুতনি, তোমার নামটা কি? আমি রাতুন্নেসা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি ডাকতে হবে? নুরির পাশে বসে থাকা ১০ বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞেস করছেন না কেন? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাস আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া ক্রুদ্ধ দৃষ্টিতে নুহাসের দিকে তাকিয়ে বলল, খেয়ে ফেলবি আমাকে? প্রচন্ড রাগে নুহাসের মাথার চুল খামচে ধরল আলিয়া। নুহাসও খামচে ধরল আলিয়ার চুল। দুজন ধস্তাধস্তি করতে করতে মেঝেতে গড়িয়ে পড়ল। মাহবুব মাস্টার বিব্রত হয়ে উচ্চস্বরে চিৎকার করে বললেন, নুহাস ও আলিয়ার উন্মত্ততা এবং মাহবুব মাস্টারের বিব্রত ও অসন্তুষ্ট মনোভাব দেখে পদ্মজা পর্দা খুলে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে নুহাস ও আলিয়া থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নুরি ক্ষুব্ধ হয়ে নুহাসকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক হয়ে বললেন, এত অসভ্য এরা। পদ্মজা শীতল দৃষ্টিতে নুহাস ও আলিয়ার দিকে তাকিয়ে বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তা টের পেয়ে আলিয়ার চোখে জল জমে গেল। প্রায় প্রতিদিনই নুহাস আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য কঠোর শাস্তি পায়, তবুও ভুলে গিয়ে আবার ঝগড়া করে ফেলে। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খ্যাপা ধরনের, ভাই বোন একসঙ্গে থাকলে এরকমই হয়। মাহবুব মাস্টার
অসহিষ্ণু গলায় বললেন, শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে আমার চুল পেকেছে, এদেরও কয়দিনে সোজা করে ফেলবো। পদ্মজা আশ্বাস দিয়ে বলল, আগামীকাল থেকে আর দুষ্টুমি করবে না, আপনি একটু ভালো করে পড়াবেন, আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন এতেই যথেষ্ট, অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। হাসলো পদ্মজা। মাহবুব মাস্টার বিদায় নেওয়ার আগে আরো বললেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পড়ন্ত বিকেলের নরম আলোয় আলিয়া তুলিতে রং মাখাচ্ছে, ওর হাতে জাদু আছে। শুধু কথায় শোনা বর্ণনাকেই সে জীবন্ত করে তোলে ক্যানভাসে। শ্যামলা রঙের এই মেয়েটির নাম আমিরের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে আলিয়া। পদ্মজা 5 বছর জেল খাটার পর ফিরে এসেছিল স্বাভাবিক জীবনে। জেলবন্দি থাকা অবস্থায় অনেক কিছু বদলে গিয়েছিল। তার মুক্তির জন্য জনমত উঠেছিল। লিখন শাহের মতো দেশের খ্যাতিমান অভিনেতা তার পক্ষ নিয়েছিল। প্রতিবাদ, মিছিল, জনস্রোত সবকিছু মিলিয়ে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। দেশবাসী তাকে দেখতে চেয়েছিল এক নতুন মানুষ হিসেবে, একজন সংগ্রামী নারী হিসেবে। রাষ্ট্রপতির আদেশে সাধারণ ক্ষমায় মুক্তি পায় পদ্মজা। অন্দরমহলে ফিরে দেখে আমেনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। তিনি আর অন্দরমহলে ফিরতে চান না। তখন তার রিক্ত জীবনে আলো ছড়িয়েছে রুম্পার ছেলে নুহাস। রুম্পা নুহাসকে জন্ম দিয়েই চলে গেছে অনন্তের দেশে। লতিফা আর বাসন্তী প্রাণ ঢেলে নুহাসকে লালন পালন করেছে 4 বছর। পদ্মজা নুহাস আর লতিফাকে নিয়ে পাড়ি জমায় সবুজের রাজ্য সিলেটে। আমিরের দেওয়া সব সম্পত্তি সে সরকারের হাতে তুলে দিল। অন্দরমহল আর অলন্দপুরের জমি জমা বিক্রি করে সেই টাকায় গড়ে তোলে এতিমখানা, মসজিদ আর মাদ্রাসা। গরিবদের মুখে হাসি ফোটাতে বিলিয়ে দিল খাবার আর জামা কাপড়। নিজের জন্য একটা পয়সাও রাখেনি। খালি হাতে সিলেটের বুকে নতুন জীবন শুরু করেছে। সিলেটের মাটিতে পা রাখতেই পদ্মজার জীবনে নতুন দিগন্ত খুলে গেল। রেনু নামের পুরনো বন্ধুটি, যার সঙ্গে একদিন ঢাকায় পড়েছে, তারই সাহায্যে একটা বেসরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ পেল। দিন যত গড়াতে লাগলো, পদ্মজার একাকিত্বের বোঝা তত ভারী হয়ে উঠল। মনের কোণে একটা বাসা বাঁধতে লাগলো অজানা শূন্যতা। হঠাৎ করেই পদ্মজার সিদ্ধান্ত নিল নুহাসকে নিয়ে ঢাকায় ঘুরে আসবে। সেখানে তুষারের সঙ্গে দেখা করে বলে ফেলল মনের কথাটা। একটা মেয়ে শিশু দত্তক নেওয়ার ইচ্ছে তার। তুষার তখন জানালো তাদের এলাকার এতিমখানা থেকেই তো নেওয়া যেতে পারে। সে নিয়মিত সেখানে দান করে, তাই তার সুপারিশ কাজে লাগবে। তুষারের সহায়তায় এতিমখানা থেকে একটি 2.5 বছরের শ্যামলা মেয়েকে বুকে নিয়ে পদ্মজা তার নাম রাখলো খাদিজাতুল আলিয়া, ছোট্ট আলিয়া। বাড়ি ফিরে আবিষ্কার করলো আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা। পরদিন সকালেই সে আবার ছুটলো এতিমখানায়। জানতে চাইলো আলিয়ার এই সমস্যার কথা, তার কি চিকিৎসা করেছে, কোনো ওষুধ দিয়েছে। তার হৃদয়ে উদ্বেগের ঢেউ, চোখে মুখে সংকল্প, যে করেই হোক
তার নতুন মেয়েকে সুস্থ করে তুলবেই। এতিমখানা থেকে বেরোতে যাচ্ছিল পদ্মজা, হঠাৎ পিঠে একটা নুড়ি পাথর এসে পড়ল। ঘুরে দাঁড়িয়ে দেখলো নুহাসের বয়সী একটা মেয়ে। সেই মুহূর্তে পদ্মজার পা যেন মাটিতে গেঁথে গেল। মেয়েটির থুতনির গর্তটি দেখে মনে হলো আমিরই দাঁড়িয়ে আছে সামনে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মেয়েটি পালিয়ে গেল, পদ্মজা তাকে খুঁজে বের করলো। এতিমখানার কর্তৃপক্ষকে অনুরোধ করলো মেয়েটিকে দত্তক দিতে, কিন্তু বিপুল অঙ্কের টাকার দাবিতে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তবু হার মানল না পদ্মজা। ঢাকায় থাকাকালীন বোরকা পরে বারবার এতিমখানার সামনে ঘুরঘুর করত, শুধু একবার মেয়েটিকে দেখার আশায়। সিলেটে ফিরে এসো মাসের পর মাস সেই মুখ ভুলতে পারল না। বাধ্য হয়ে আবার ঢাকায় গেল। তুষারকে অনুরোধ করলো মেয়েটিকে আনার ব্যবস্থা করতে। তুষার ও প্রেমা পদ্মজার অস্থিরতা বুঝতে পেরে দ্রুত নিয়ে এলো মেয়েটিকে। তাকে কোলে পেয়ে পদ্মজার আনন্দ আর দেখে কে। শক্ত করে সে জড়িয়ে ধরে রাখলো মেয়েটাকে। নুড়ি পাথরের কারণে পাওয়া গেল বলে নাম রাখলো আমিরাতুন্নিসা নুড়ি। এভাবেই পদ্মজা হয়ে উঠল 3 সন্তানের মা। সিলেটে নানা বাধা বিপত্তি পেরিয়ে আজ সে একটা বেসরকারি স্কুলের সরকারি শিক্ষিকা। বিশাল চা বাগানের মাঝখানে একতলা কোয়ার্টারে তারা থাকে। জীবনের নতুন অধ্যায়ের পদ্মজা এখন পূর্ণতা খুঁজে পেয়েছে। রাতের রান্নায় ব্যস্ত পদ্মজা। আলিয়া ছবি আঁকতে আঁকতে চোরা চোখে মাকে দেখছে। নুহাস ভয়ে চুপচাপ। পদ্মজা রাখলে বাড়িটা থমথমে হয়ে ওঠে। ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুড়ি আলিয়ার কানে কানে বলল, দেখেছিস মা আবার কষ্ট পাচ্ছে। আলিয়ার চোখে জল এলো। সে কাঁপা গলায় বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। নুহাসও দমে গিয়ে বলল, না আমিও না। আলিয়া হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল, এসব তো তোমার জন্যই হয়েছে ভাইয়া, তুমি আমাকে চটিয়েছো। নুড়ি তাড়াতাড়ি ঠোঁটে আঙুল রেখে ইশারা করলো চুপ থাকতে। আলিয়া অপরাধীর মতো নিজের মুখ চেপে ধরল। আবার সে চেঁচিয়ে উঠেছে। নুড়ি সাহস করে রান্নাঘরে ঢুকে বলল, মা আমি কি সাহায্য করব? পদ্মজা নরম সুরে বলল, না মা, আমি আর তোমার লুতু খালামণি আছি। তুমি বলো, বই পড়া হয়েছে? নুড়ি অপরাধীর মতো বলল, ও মা, একদম ভুলে গেছি। পদ্মজা একটু বিরক্ত হয়ে বলল, কতবার বলেছি ছুটির দিনে পাঠ্য বইয়ের বাইরেও কিছু পড়তে। ভালো অভ্যাস করতে হবে তো। নুড়ি মাথা নিচু করে বলল, আর ভুল হবে না। পদ্মজা নুড়িকে দেখছিল। মেয়েটা এই তো কৈশোরের দোরগড়ায় পা দিয়েছে। সাধারণ মুখশ্রী হলেও থুতনির সেই ছোট্ট খাঁজটা অসাধারণ করে তুলেছে তাকে। কোকড়া চুল, চিকন হাত পা যেন কচি কলা পাতার কোমলতা নিয়ে বড় হচ্ছে। মায়ের দৃষ্টির সামনে একটু অস্বস্তি বোধ করলো নুড়ি। পদ্মজা চোখ সরিয়ে নিয়ে হালকা সুরে বলল, ওই 2 বাঁদরকে গিয়ে বলো মাগরিবের আজান হতে চলল, অজু করে জয়নামাজে বসুক, নইলে আমার হাতে আবার মার খাবে। চুপচাপ দাঁড়িয়ে রইল নুড়ি।
পদ্মজা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো, যাচ্ছ না কেন? নুড়ি একটু ইতস্তত করে বলল, "উম, মা, আমি আজ নামাজ পড়তে পারবো না।" পদ্মজা প্রথমে রেগে যাচ্ছিল, কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারলো কারণটা। তার মুখে একটা কৌতুকের হাসি ফুটে উঠল। ও, তাই বুঝি আজ এত চুপচাপ? নুড়ির মুখে লজ্জা মেশানো হাসি ফুটল। সে যতই দুষ্টুমি করুক, মায়ের সামনে সব সময় ভীত সন্ত্রস্ত, কিন্তু আজ তার চোখে মুখে একটা আলাদা আবেশ। স্নেহ ভরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পদ্মজা। এটা তো প্রকৃতির নিয়ম, তুমি তো আমার বড় মেয়ে হয়ে যাচ্ছ, যাও বিশ্রাম নাও। রাতের খাবার পরিবেশনের সময় লতিফা জিজ্ঞেস করলো, প্রান্ত কবে আসবো কইসে? পদ্মজা উত্তর দিল, আগামী মাসে আসবে। ভাবছি এবার গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দেব। সারা দিন জমি জমা নিয়ে পড়ে থাকি, জোর করে হলেও বিয়ে দিতে হবে। বউটা কোন এলাকার আনবা? লতিফা কৌতূহলী হয়ে জানতে চাইল। পদ্মজা হেসে বলল, প্রান্ত যা চায়। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ হলো। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্ত হয়ে বলল, এরা দিন দিন খালি শয়তান হইতাছে। পদ্মজা গম্ভীর হয়ে বলল, শয়তান বলতে মানা করেছি। আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে, আমার নাম উজ্জ্বল করবে। দেহ পদ্মজা, আমি মিছা কথা কই না, দিন দিন আরো বিগড়াইয়া যাইব। পদ্মজা লতিফার কথা উপেক্ষা করে ঘরে চলে গেল। নুহাস খাবার খেতে এসে জিজ্ঞেস করলো, লুতু খালামণি, মা খাবে না? না, খাইব না। তোমরা দুইটাই যেমনি মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করছো, পদ্ম খাইবে কেন? হে রাগ করছে। আলিয়া মায়ের ঘরের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তাহলে আমরাও খাবো না। ঘরের আবহাওয়া হঠাৎ করে ভারী হয়ে উঠল। নুহাস আর আলিয়ার মুখে অপরাধবোধের ছায়া। নুড়ি মৃদু স্বরে বলল, তাহলে মা আরো বেশি রাগ করবে, আমরা সবাই আরো বেশি কষ্ট পাব। মনের গভীর ব্যথা নিয়ে মুখ ভার করে তারা তিনজন খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ করে ভারাক্রান্ত মন নিয়ে নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। প্রতিদিন ঘুমানোর আগে পদ্মজা তাদের গল্প শোনায়। গত 1 মাস ধরে পদ্মজা একটা বিশেষ গল্প বলে আসছে। এক দুরন্ত রাজা আর এক কোমল হৃদয়ের রানীর গল্প। গভীর ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে হত্যা করে। পরে রানীর কারাদণ্ড হয়, কিন্তু তারপর কি হলো, কখন রানী মুক্ত পেল, পরবর্তী জীবন কিভাবে কাটালো, এসব জানার জন্য 3টি ছেলে মেয়ে উৎকণ্ঠায় সময় গুনছে। পদ্মজা প্রতিশ্রুতি দিয়েছিল আজ গল্পের বাকি অংশ বলবে, কিন্তু নুহাস ও আলিয়ার প্রতি অভিমানের কারণে সেই সুযোগ পেল না। নুড়ি দরজা বন্ধ করে নুহাস ও আলিয়াকে কাছে ডাকলো। তিনজন একসঙ্গে বসার পর নুড়ি আবেগ জড়িত কণ্ঠে বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আজ আর কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজনে মিলে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি। নুড়ি কথা শেষ করে হাততালি দিয়ে উঠল, যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। নুহাস ভ্রুকুচকে সন্দেহের সুরে বলল,
কিন্তু মা তো পায়ে ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির মুখের হাসি মিলিয়ে গেল। আলিয়া উৎসাহের সঙ্গে বলে উঠল, আমি একটা আইডিয়া পেয়েছি, আমরা সব বই পড়ে শেষ করে ফেলবো, তাহলে মা নিশ্চয়ই খুশি হবে। কিন্তু তাতে তো বছর পার হয়ে যাবে, মা কি 1 বছর ধরে রাগ করে থাকবে? নুরি হতাশ স্বরে বলল। তারা প্রায় 1 ঘন্টা ধরে নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করলো, কোনো সিদ্ধান্তে পৌঁছাতেই পারল না। একজনের পছন্দের প্রস্তাব অন্যজনের কাছে গ্রহণযোগ্যই হচ্ছিল না। হঠাৎ করেই তারা পদ্মজার কণ্ঠস্বর শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছিল, লতুবাবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও যে তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। দ্রুত লেপের তলায় আশ্রয় নিল 3 ভাই বোন। পদ্মজা মধ্যরাতে নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। লতিফা তখনও জেগেছিল, তাহাজ্জুদ নামাজে মগ্ন। পদ্মজার সান্নিধ্যে এসে তার কথাবার্তা ও জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে, শুধু মুখের আঞ্চলিক টান ছাড়া। রিনুর বিয়ের পর থেকেই সে পদ্মজার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে। লতিফা জায়নামাজ থেকে উঠতেই পদ্মজা মৃদু স্বরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আমাকে না দেখে বাচ্চারা যেন বেরিয়ে না পড়ে। আশেপাশের পরিস্থিতি ভালো নয়, পাশের এলাকায় পরপর 2টো লাশ পাওয়া গেছে। কি জানে এখানে আবার কি ষড়যন্ত্র চলছে। দরজা ভালো করে বন্ধ করে রেখো। লতিফা উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমিও যাও না পদ্ম। পদ্মজা তার কথা শুনল না। প্রথমে সে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর নুহাস পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 সন্তানের কপালে কোমল চুমু দিয়ে আলতো করে তাদের মুখ স্পর্শ করল। এই 3টি প্রাণবন্ত শিশুকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্যই পদ্মজা নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। জীবনের যত আনন্দ তার পুরোটাই নুরি, নুহাস আর আলিয়ার অবদান। পদ্মজা দীর্ঘক্ষণ নিঃশব্দে বসে রইল। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল বাইরের অন্ধকারে। কোয়ার্টার ছেড়ে বেরোতেই নিঃসঙ্গতা তাকে জড়িয়ে ধরল। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাতে সে মুক্ত আকাশের নিচে কাটায়। চোখ বুজে সে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো স্পর্শ। এই মুহূর্তগুলো একান্তভাবে তার আর আমিরের। প্রায় 1 ঘন্টা হেঁটে পদ্মজা এক উচ্চ পাহাড়ের শীর্ষে পৌঁছালো। এই পাহাড়টি এলাকার সর্বোচ্চ উচ্চ পাহাড়। মনে হয় যেন একটা সিঁড়ি পেলেই আকাশ ছুঁয়ে ফেলা যাবে। রাতের আকাশে অসংখ্য তারা দীপ্তিময় হয়ে জ্বলজ্বল করছে। এই অনন্ত নক্ষত্রমালার মধ্যে কোন তারাগুলো তার প্রিয়জনদের প্রতীক? পদ্মজা একটা হাত আকাশের দিকে বাড়িয়ে মনকষ্টে ভরা কণ্ঠে উচ্চারণ করল, আমার প্রিয়জনেরা। তার এই 2টি শব্দে প্রকাশ পায় অন্তরের সমস্ত বেদনা, যন্ত্রণা এবং অপূরণীয় শূন্যতা। মা, বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই সেই অনন্ত আকাশে বিরাজ করছে। একমাত্র সেই পৃথিবীর মাটিতে একাকী দাঁড়িয়ে। পদ্মজা চোখ বুঝল। বাতাস
তীব্র বেগে বইছে, তার শব্দ কানে আসছে। শীতল স্পর্শে শরীরে শিহরণ জাগছে। চোখের পর্দায় ভেসে উঠল হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি ও কঠোর মুখভঙ্গি, পূর্ণার আনন্দোজ্জ্বল হাসি, আমিরের কোমল স্পর্শের অজুহাত, বুকে জড়িয়ে ধরে অশ্রু নিবারণের চেষ্টা। কি অপূর্ব সেই অতীত, কত মধুর সেই স্মৃতি। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। তার মলিন দুটি চোখ অশ্রুতে ভারাক্রান্ত। নীরবে বসে পড়ল শিশির সিক্ত ঘাসের ওপর। রাতের গভীর নিস্তব্ধতায় পদ্মজার হৃদয় বিগলিত হয়ে গেল। দিনের আলোয় যে কঠোর আবরণ তাকে ঘিরে রাখে, তা এই নির্জন মুহূর্তে খসে পড়েছে। চেতনায় এমন গভীরভাবে মিশে গেছে আমির যে প্রতিটি শ্বাস প্রশ্বাসে তার উপস্থিতি অনুভব করে সে। পদ্মজার চোখ দুটি আকাশের দিকে নিবদ্ধ, যেন সেখানে কোনো অলৌকিক সংকেত দেখার প্রত্যাশা করছে। তারাখচিত আকাশে যদি হঠাৎ আমিরের সুপরিচিত হাসিমাখা মুখটা ফুটে উঠত। কেমন আছে সে? ওই বিশাল মহাশূন্যে কি সে শান্তি খুঁজে পেয়েছে? চোখের পানির অবিরল ধারা পদ্মজার গাল বেয়ে নেমে এলো নীরবে, প্রবল আবেগে। যে পদ্মজাকে সবাই চেনে, দৃঢ়, নির্মম এবং অনমনীয়, সেই নারীর এই ভঙ্গু রূপ কারো কল্পনারও অতীত। এই মুহূর্তে সে শুধুই একজন বিরহী প্রেমিকা, যার হৃদয় প্রিয়জনের জন্য আকুল। হাঁটুতে মুখ গুজে অতীতের পৃষ্ঠায় হারিয়ে গেল পদ্মজা। প্রতিটি স্মৃতি তার কাছে অমূল্য রত্নের মতো, যা সে আঁকড়ে ধরতে চায় প্রাণপণে। বছরের এই দিনটিতে মনের অতল গহরে লুকিয়ে থাকা হাসি, আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলো নব জন্ম লাভ করে। প্রতিটি স্মৃতি তার হৃদয়ের গভীর ক্ষতে সৃষ্টি করে, কিন্তু সেই বেদনাও তার কাছে অমূল্য। এই ব্যথা তো আমিরের দেয়া শেষ উপহার। হঠাৎ পদ্মজা কারো উপস্থিতি অনুভব করল। কেউ তার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে আসছে। গত কয়েকদিনে এই অঞ্চলে দুটি রহস্যময় হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল এখান থেকে খুব দূরে নয়। মৃতদেহের ছবি দেখে মনে হয়েছিল কোনো অশুভ শক্তি দেশে আতঙ্ক ছড়াতে চাইছে। লাশের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন দেখে অনুমান করা যায় হত্যাকারীরা কোনো অন্ধকার শক্তির উপাসক। পদ্মজার মস্তিষ্ক সতর্ক হয়ে উঠল। নিঃশব্দে কোমরবন্ধে লুকানো ছুরিটি বের করল সে। তারপর দ্রুত ঘুরে দাঁড়িয়ে দেখল নুড়ি কালো বোরকা পরে দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে পদ্মজার চোখে মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। দ্রুত তা মিলিয়েও গেল। নুড়ি প্রায়ই তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে চায় না। ঘাসের ওপর বসে মৃদু স্বরে বলল পদ্মজা, তোমাকে কি আমি পিছু নিতে বারণ করিনি? চুপ করে রইল নুড়ি। পদ্মজাও আর কিছু বলল না। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুড়ি। দূরে নুহাস ও আলিয়া দাঁড়িয়ে আছে। তাদের চেয়েও দূরে লতিফাকে দেখা যাচ্ছে। লতিফা নুড়িদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু এই দুরন্ত কিশোর কিশোরীদের
সে নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা চাইলে লতিফাকে বেঁধে ফেলেও আসতে পারত। নুরির সন্তর্পণে প্রায় শব্দহীন স্বরে ডাকলো, মা। পদ্মজা দূরের অন্ধকারে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ বলো। নুরি কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, বাবার কথা ভেবে কাঁদছিলে? পদ্মজা নীরব রইল। তার নীরবতা হাজার কথার সমান। নুরি এবার আরো সাবধানে প্রশ্ন করলো, মা, সেই গল্পের দুষ্টু রাজাটা কি বাবা আর মিষ্টি রানীটা কি তুমি? পদ্মজা চমকে উঠল। তার চোখে বিস্ময়। সে অবাক হয়ে ভাবল, নুরি কিভাবে এই সত্য উদ্ঘাটন করলো। মেয়েটার তীক্ষ্ণ দৃষ্টি ও বুদ্ধি তাকে বারবার অবাক করে। নুরির চোখের দৃষ্টি ঈগলের মতোই তীক্ষ্ণ ও দূরদর্শী। নুরির প্রশ্নের উত্তর এড়িয়ে গেল পদ্মজা। বিষয়টা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে সে বলল, মা, তুমি সোয়েটার পরনি, ঠান্ডা লেগে যাবে। ধীরে ধীরে ছুরিটি খাপে রাখলো পদ্মজা। তারপর নিজের চিন্তার জগৎ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলো, নুহাস আর আলিয়াও এসেছে? নুরি মাথা নাড়ল। ওকে সঙ্গে নিয়ে পাহাড়ের নিচে নামতে লাগলো পদ্মজা। নুহাস ও আলিয়ার কাছে পৌঁছে তিনজনকেই উদ্দেশ্য করে বলল, তোমাদের সাহসী হতে শিখিয়েছি, কিন্তু এমন বিপজ্জনক সময়ে মায়ের পিছু নেওয়া নিরাপদ নয়। লতিফা এগিয়ে এসে উদ্বিগ্ন স্বরে বলল, তোমারে নিয়ে হেরা খুব চিন্তায় আছিল, এই যে কোনগুলো হয়েছে এইটা লয়কা। পদ্মজা ভ্রুকুচকে কিছুটা বিদ্রুপের সুরে বলল, তাহলে এই বাচ্চারা এসেছে আমাকে বিপদ থেকে রক্ষা করতে? নুরে, নুহাস আর আলিয়া ভয়ে একে অপরের দিকে তাকালো। পদ্মজা মৃদু হেসে তিনজনকে কাছে টেনে নিয়ে বলল, আমার সাহসী বাচ্চারা, কিন্তু এত রাতে আসাটা ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ভুল হয়েছে। আমরা কেউই আর এমন করব না, কেমন? তিনজন একসঙ্গে বলল, ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে মা। সন্তানদের নিয়ে পাহাড় থেকে নেমে এলো পদ্মজা। পথে আলিয়া বলল, মা, একটা কথা বলবো? পদ্মজা স্নেহ ভরে জিজ্ঞেস করলো, বলো মা। মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে। পদ্মজার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। মজনু তাদের স্কুলেরই একজন শিক্ষক। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত করে, নানা অজুহাতে তাদের শরীরের হাত দেয়। দুটি বিয়ে করেছে। অনেক মেয়ে মজনুর কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, আর সহ্যও করতে পারে না। 6 মাস আগে স্কুলের এক ছাত্রী দাবি করেছিল যে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে বারবার যৌন সম্পর্কে লিপ্ত করেছে। মজনু সব অস্বীকার করেছিল। ফলে সমাজে মেয়েটির বদনাম ছড়িয়ে পড়ে। তারপর থেকে তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্য জানার জন্য মেয়েটিকে খুঁজেছিল, পায়নি। তার পরিবারকেও খুঁজে পায়নি। মজনু পদ্মজার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে বহুবার। সে একজন চরিত্রহীন কামুক পুরুষ। পদ্মজা
কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিল ঠিকই, কোনো ফল হয়নি। লোকটা সিলেটের এমপির শালা, এই কারণেই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল, সেই মামলাও চাপা পড়ে গেল এমপির প্রভাবে। মজনুর নাম শোনা মাত্র পদ্মজার মুখ বিবর্ণ হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কেন এমন মনে হলো তোমার? নুরি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল, অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বেরিয়ে এলো। তখন দিদির চোখে পানি ছিল। ঢোকার সময় তার চুল খোপা করা ছিল, কিন্তু বের হওয়ার সময় দেখলাম এলোমেলো হয়ে গেছে। আলিয়া যোগ করলো, মা, আমি আর নুরি আপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি। মেয়েদের সান্ত্বনা দিল পদ্মজা। বলল, সব ঠিক হয়ে যাবে। সারা রাত সে এই চিন্তা নিয়ে ডুবে রইল। মজনুর এহেন আচরণ আর সহ্য করা যায় না। মেয়েদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে সে কলুষিত করে ফেলেছে। সেই আবর্জনাকে আর বেশি দিন বহন করা উচিত নয়। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। পরদিন স্কুলে গিয়ে পদ্মজা রূপকথাকে ডেকে পাঠালো। মেয়েটা হিন্দু ধর্মাবলম্বী, অসাধারণ সুন্দরী। তার ধর্মের ভাষায় বলতে গেলে সে যেন সাক্ষাৎ দেবীর অবতার। নবম শ্রেণীর ছাত্রী সে। পদ্মজার সামনে এসে দাঁড়ালো রূপকথা। তার সারা শরীর ভয়ে কুঁকড়ে গেছে। তার দিকে তাকিয়ে পদ্মজা অভয় দেওয়ার স্বরে বলল, দেখে মনে হচ্ছে তুমি খুব হতাশ আর ভীত। আমার কাছে তোমার সমস্যার কথা খুলে বলতে পারো। রূপকথা পদ্মজার কথায় চমকে উঠল। কেউ তার গোপন কথা জেনে ফেলেছে। ব্যাপারটা ওকে প্রবল এক ধাক্কা দিয়েছে। পদ্মজা চেয়ার ছেড়ে উঠে রূপকথার পাশে এসে দাঁড়ালো। মেয়েটির মাথায় হাত রেখে নরম সুরে বলল, মনের ভেতর লুকিয়ে রেখো না। কষ্টকে চেপে রাখা ঠিক নয়। যন্ত্রণাকে বের করে এনে ধ্বংস করে দিতে হবে তো। রূপকথা আজ প্রথমবারের মতো পদ্মজার এত কাছে এসেছে। প্রতিটি ছাত্রছাত্রী পদ্মজাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তার ব্যবহার আর রূপ দুটোই সবাইকে মুগ্ধ করে। অনেকে বলে পদ্মজার শরীরে তারা মায়ের গন্ধ পায়। রূপকথাও সেই আশ্রয়ের সুবাস পেল। কেঁদে ফেলল সে। রূপকথার মুখটা আলতো করে তুলে ধরল পদ্মজা। মেয়েটির চোখ দুটো বড় বড়, যেন গভীর সরোবর। টুকটুকে লাল গাল দুটিতে জলের ধারা গড়িয়ে পড়ছে। সুন্দর ভ্রুজোড়া কুঁচকে গেছে দুঃখে। এমন অপরূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে কাঁদছে দেখে পদ্মজার মন ব্যথায় ভরে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, মজনু শেখ তোমাকে কি বলেছে? আমাকে বলতে পারো। রূপকথা কষ্টে কান্না সামলে বলল, আমার বাবা মা নেই, জ্যাঠা জেঠিমার কাছে থাকি। ঠাম্মার অনুরোধে জ্যাঠা আমাকে পড়াশোনা করাচ্ছেন। দিঘিপাড়ার সত্যেন্দ্রবাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন। জ্যাঠা বলেছেন পরীক্ষায় যদি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবেন। পদ্মজা জানতে চাইল, সত্যেন্দ্রবাবু মানে
দিঘিপাড়ার মোড়ের সেই মধু ব্যবসায়ী? হ্যাঁ। রূপকথা মাথা নেড়ে সায় দিল। তিনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছেন ফেল করলে বিয়ে দিয়ে দেবেন, তাহলে পাশ করার চেষ্টা করো। রূপকথার কান্না আরো বেড়ে গেল। পদ্মজা বুঝতে পারল এখানে আরো কিছু লুকিয়ে আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী, সব খুলে বলো আমাকে। রূপকথা কাঁপা গলায় বলল, মজনু শের বলেছেন ওনার সঙ্গে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দেবেন। উনি চান যেন আমি ওনার সঙ্গে প্রেম করি। আমি ভয়ে কাঁটা হয়ে যাই। প্রেম কিভাবে করতে হয় আমি জানি না। উনি যখন ডাকেন আমি চাই। আমাকে অনেক কষ্ট দেন, শরীরে হাত দেন, আমার ভালো লাগে না, রাতে ঘুম আসে না। ঠাম্মাকে বলেছি, ঠাম্মা বলেন স্বেচ্ছা পড়েন শুনতে, তাহলে নাকি বেশি নম্বর পাবো। স্যার কত পরশু বললেন আজ যেন আমি ওনার সঙ্গে ঘুরতে যাই। রুম্পা থরথর করে কাঁপছে, হেঁচকি তুলে কাঁদছে সে। আহারে, অনাথ একটা মেয়ে, মা বাবার আদর যত্ন ছাড়াই বড় হয়েছে। নিজের দাদিও সমস্যা শুনে বলেছে স্যার যা বলেন তা শুনতে, এতে নাকি বেশি নাম্বার পাবে। কি ভয়ঙ্কর মানসিকতা! আজ ঘুরতে গিয়ে সেই জঘন্য লোকটা মেয়েটির কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। মজনু কি সেই অভাগী মেয়েটিকেও এভাবে ভয় দেখে কাছে টেনেছিল? রূপকথাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল পদ্মজা। রূপকথার মনে হলো সে তার হারানো মাকে জড়িয়ে ধরেছে। আরো বেড়ে গেল তার কান্নার বেগ। পদ্মজা রূপকথার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না, আজ বাড়ি চলে যাও, কেমন? পদ্মজা ভাবছে এই কোমল প্রাণটিকে রক্ষা করতে হবে। তার সুন্দর ভবিষ্যৎকে কলুষিত হতে দেওয়া যাবে না। সে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, যত বাধাই আসুক না কেন। স্কুল ছুটির পর পদ্মজা সতর্কতার সঙ্গে মজনুর পিছু নিল। মজনু তার বাসায় না গিয়ে সিলেটের বোরহান উদ্দিন মাজারের পাশের এলাকায় চলে গেল। পদ্মজাও নিঃশব্দে সেখানে পৌঁছালো। মজনু বারবার হাতের ঘড়ি দেখছিল, কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিং এর আড়ালে অদৃশ্য থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের পোশাক পরা একটা মেয়ে মজনুর সঙ্গে দেখা করতে এলো। ঘৃণায় বিকৃত হয়ে উঠল পদ্মজার মুখ। মজনু শিক্ষকতাকে ছলনা হিসাবে ব্যবহার করছে মেয়েদের ভোগ করার জন্য। শিক্ষক কখনো লম্পট হয় না, বরং লম্পটরাই শিক্ষকের ছদ্মবেশ ধারণ করে। পদ্মজা পরপর 3 দিন সতর্কতার সঙ্গে মজনুকে অনুসরণ করে নিশ্চিন্ত হয়েছে। মজনু প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে বাইরের একটা টং দোকানে চা খেতে যায়, তারপর সিগারেট টানতে টানতে বাড়ি ফেরে। রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড়, যা মজনুর এই অভ্যাসটাকে তার জন্য আরো সুবিধাজনক করে তুলেছে। পদ্মজার পরামর্শ মেনে
3 দিন স্কুলে আসেনি রূপকথা। চতুর্থ দিনের রাত 8টায় পদ্মজা একটা বড় লাগেজে একটা বড় ধরনের বস্তা ও একটা রামদা নিল। কানের দুল তো খুলল বটেই, সেই সঙ্গে শরীরের এমন কিছু রাখলো না যাতে পরে তাকে চেনা যেতে পারে। কাঁধের ব্যাগে একটা বোরকা আর একটা রুমালও নিল। তারপর একটা নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ল মনে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে। রাত ঠিক 11টা। চারিদিকে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। মাঝে মধ্যে দূর থেকে শিয়ালের কর্কশ চিৎকার কানে আসছে, কোনো অশুভ ঘটনার পূর্বাভাস হয়ে। টলতে টলতে হাঁটছে মজনু। সিগারেটের ধোঁয়ায় তার মুখটা অস্পষ্ট, গুনগুন করে গানও গাইছে। দূরের ল্যাম্পপোস্টের আলো মৃতের চোখের মতো নিস্তেজ। একটা বিশাল গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে পদ্মজা। তার শরীর পাথরের মূর্তির মতো স্থির, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে প্রবল এক অদৃশ্য শক্তি। স্যার, স্যার। অস্বাভাবিক ভারী কণ্ঠটা শুনে চমকে উঠল মজনু। শব্দের উৎসের দিকে তাকিয়ে শুধু অন্ধকার দেখতে পেল সে। শুকিয়ে গেল তার গলা। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে? আমি স্যার, উত্তর এলো। এবার কণ্ঠস্বরটা আরো গভীর, যেন পাতাল থেকে উঠে আসছে। হাত থেকে সিগারেট পড়ে গেল মজনুর। সে আরো 2 পা এগিয়ে গেল। তার পা দুটো কাঁপছে। আপ্রাণ চেষ্টা করেও কণ্ঠ থেকে ভয় রুখতে পারল না। আমিটা কে? কে? একটা ঠান্ডা নিষ্প্রাণ জবাব ভেসে এলো উত্তরে, আমি পদ্মজা। লেখিকা ইলমা বেহরজের লেখা আমি পদ্মজা উপন্যাস এখানেই শেষ হলো। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।